মুখার্জি সাহেবের আদেশে এইভাবে অগ্রাহ্য করলো? তোমার মুখে দাদার কথা শুনে সে দাদার সঙ্গে দেখা করতে এলো না? কি নাম সেই রাস্কেলটা? জি ম্যাডাম, তার নাম আছে सपन बैनर्जी। ओ बैनर्जी शब्दটাই নাস্টিক। আপনি একদম ঠিক বাত বলিয়েছেন ম্যাডাম, इसीलिए तो আপনি ব্যানার্জি টাইটেলটাকে চেঞ্জ করিয়ে फिर মুখার্জি টাইটেল সাটিয়ে নিয়েছেন। শুধু টাইটেল বাতিল করে আমার রাগ মেটেনি, সেই ভাস্করের সঙ্গে আমি আর কোনো সম্পর্কই রাখবো না। लेकिन मैडम অগ্নি को সাক্ষী রাখিয়ে দেবতা को সাক্ষী করিয়ে লেখক সাহেবের সাথে আপনার শাদী হয়েছিল। এই ড্যাম্পি, একদম উল্টোপাল্টা কথা বলবে না। ম্যাডাম আপনি আমার বাত থেকে ঘুমায় দেওয়ার কোশিশ করছেন, लेकिन আপনি কি পারবেন আপনার দিলের মহব্বতকে ঘুমায় দিতে? কি বললে? এই ড্যাম্পি ট্রেন একদম ঠিক কথা বলিয়েছে ম্যাডাম। আপনি আর বড় সাহেব যে রাস্তায় পাও চালিয়েছেন, এই ড্যাম্পি ট্রেন সে রাস্তাকে কিছুতেই মেনে নিতে পারে না ম্যাডাম। কেন পারে না? কি করে পারবে ম্যাডাম? डैम्पी ट्रेन का दिल का अंदर एक तो प्यार है मैडम, एक तो मोहब्बत है। কি বলছো ড্যাম্পি? हम एकदम ठीक बोलছি मैडम। गांव में हमार बीवी है, 10 बरस का एक तो लड़का भी है। हमार बीवी हमार मंगल के लिए हर रोज मांग में सिंदूर परे मैडम। वो लड़का को गोद में बैठकर हमार बीवी हर रोज हमार कथा सुनाए। ড্যাম্পি আমি এখান से तस्वीर देखे मैडम। ড্যাম্পি हाँ मैडम हाँ, এখান से हमार गांव दूर আছে मैडम। लेकिन আমি এখান से देखते पाई हमार बीवी का मांग में जल जल করে জ্বলছে सिंदूर मैडम। ড্যাম্পি बहुत बहुत पवित्र सिंदूर। ড্যাম্পি ড্যাম্পি সিঁদুর সিঁদুর আর সিঁদুর নারী জীবনের একমাত্র দুর্লভ বস্তু যেন সিঁদুর না। এই বয়সে সিঁদুর পরে আমি যৌবনের গ্ল্যামারটাকে লস করতে চাই না। আমি নিজেকে যৌবনের বন্যায় ভাসিয়ে নিয়ে যেতে চাই। ইস, আপনার হাসির কি গভীরতা! আমি যে সাগর। শুধু সাগর না মহাসাগর? মহাসাগর। কোন মহাসাগর? প্যাসিফিক না আটলান্টিক? যদি বলি আটলান্টিক। ও বাবা, সেখানে তো সব সময় ঝড়, আই মিন সাইক্লোন, উত্তাল তরঙ্গের মাতামাতি। মনের মতো সাথী পেলে আমি প্রশান্ত মহাসাগর হয়ে যেতে পারি। ভেরি গুড। ভাস্করের চেয়ে আধুনিক সাহিত্যে আপনার অনেক বেশি জ্ঞান। আমি স্বপ্ন দেখলাম মিসেস ব্যানার্জি। ও নো নো নেভার, আমি মিসেস ব্যানার্জি নই। মিসেস কেটে দিয়ে আমি এখন মিস হয়ে গেছি। মিস, আমি যেন শুনতে পেলাম একটা বুলবুলের শীষ। তুমি কি পারো না সাগর, তোমার আধুনিক সাহিত্য দিয়ে এই যুগের ছেলে মেয়েদের কামনা কালচারের ডিশ ভরিয়ে দিতে? তাহলে তুমি শুনে রাখো মিস মুখার্জি, উলঙ্গ তার ফিস ফ্রাই আর শর্ট প্যান্ট পরা বেস কার্লেট আমাকে কুচি কুচি করে কেটে ওই যুব সমাজের মধ্যে ছড়িয়ে দিতে হবে। মিস্টার মুখার্জি কিন্তু এই কথা বলেছে। আমি জানি সাগর, আমি জানি। সেই জন্যই তো আমি তোমাকে তুমি বলে সম্বোধন করলাম। তোমার সঙ্গে যদি আমার আরো আগে দেখা হতো। এখন হবে। কখন? যখন তখন আধুনিক সাহিত্যের বিভিন্ন মজলিসে। আহা, এক বিন্দু শিশির পড়লো যেন একটা ধানের শীষে। সাগর, তুমি যদি তোমার মনটাকে কাগজ করো, আমি লিখতে পারি প্রেম কাব্য। তুমি যদি আমার হাত দিয়ে কলম ধরো, আমি গহীন গোপনে কিছু ভাববো। তোমার হরিণ কাজল চোখ আমাকে দেখাবে যে অরণ্য। অবুজ মনের সবুজ বনে গিয়ে একেবারে হয়ে যাব বন্য। দুজনে মিলে এক স্বপ্ন মিলে কবিতার নৌকায় চাপবো। চলো না কোথাও চলে যায়, চলো না কোথাও চলে যায়, চলো না কোথাও চলে যায়, চলো না কোথাও চলে যায়। মনের জানালা খুলে
সৈকতে দুজনে ছিল আমি যদি নদী হয়ে যাই প্রেম ছিলিমি রাতে সাগর সৈকতে দুজনে ছিল চলো না কোথাও চলে যাই চলো না কোথাও চলে যাই ও চলো না কোথাও চলে যাই চলো না কোথাও চলে যাই মনের জানালা খুলে তোমারই হাত ধরে মনের জানালা খুলে তোমারই হাত ধরে চলো না কোথাও চলে যাই 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 চমৎকার 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 আমি ঠিক সময় এসে পড়েছি তাই এক মুহূর্ত দেরি না করে আমার শিক্ষার দাঁড়িপাল্লায় তোমাদের এই নোংরামিটাকে আমি মাপবো। নোংরামি কথা দেখলেন নিষেধ বাবু, এটা তোমাদের সাহিত্য শেখ তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় কিংবা মানিক বন্দ্যোপাধ্যায় বেঁচে থাকলে আপনাদের এই চরিত্র ভাঙা চরিত্রহীন সাহিত্যের সারা গায়ে মালিশ করার জন্য দোকান থেকে কিনে নিয়ে আসতেন এক ফাইল আয়োডেক্স। তাহলে শুনুন নিষেধ বাবু, আপনি কিন্তু একটা ভীষণ ভয়ঙ্কর রোগে ভুগছেন, আর সেই রোগটার নাম কি জানেন? কি? সুপিরিয়রিটি কমপ্লেক্স। বাই সাগর বাই 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 গুড মর্নিং মিস্টার মুখার্জি। এবার কি আপনি শেষ করবেন আপনার পরবর্তী সেন্টেন্স? শাট আপ ইউ ননসেন্স, আই এম শিওর যে তোর মাথা খারাপ হয়ে গেছে, না হলে তুই আমাকে মিস্টার মুখার্জি বলে সম্বোধন করলি কি করে? ওরে তোর কাজকর্ম দেখে সেই রকমই মনে হচ্ছে রে দিবি, তাই পুরোপুরি নয় আধখানা। What? তুই একটা কাজ কর দিদি, ওই পপ ডান্সার মাইকেল জ্যাকসনের মতো হরমোনটাকে চেঞ্জ করে 6 মাস পুরুষ আর 6 মাস মেয়ে হয়ে থাকার চেষ্টা কর। তুই একটা কাপুরুষ। আর তুই কি জানিস তুই আমার দাদা অজিত মুখার্জির খামখেয়ালি জুতো পালিশ করার একটা বুরুষ। তাহলে তুই কি করে ভাবলি তোর আদর্শ গুরুদেব ভাস্করের হাতের ব্যাগটেটেড সাহিত্য বোনার কুরুষ হয়ে থাকবো? কুরুষ? তুই হাসছিস না দিদি, তুই কাঁদছিস। নিষেধ। হ্যাঁ জামাই বাবুর ওপর প্রচন্ড অভিমানে তোর জীবনটাকে নিভাবে ছিনিমিনি খেলছিস। তুই বাজে কথা বলছিস। কেন তুই এমন করছিস রে দিদি? কেন তুই ভুল পথে যাচ্ছিস? আমি তোকে হাত জোর করে মিনতি করছি দিদি, তুই জামাই বাবুর কাছে ফিরে চল। আমি নিজে তোকে জামাই বাবুর কাছে নিয়ে যাব। জামাই বাবুর সমস্ত অপমান আমি নিজে মাথা পেতে সহ্য করে নেব। শুধু বেজু বাবু একা যাবে না, আমিও তোমার সঙ্গে যাব। তুমিও যাবে পড়ায়? কেন যাব না দিদি ভাই? আমি যে তোমাদের বাবার আমল থেকে এ বাড়িতে কাজ করছি, পরান্দা সেই ছোট্টবেলা থেকে তোমাদের সঙ্গে থাকতে থাকতে আমি যে তোমাদের ভাই বোনের চোখে দেখে ফেলেছি। তাই সেই দাদার অধিকার নিয়ে আমি তোমাকে বলছি, আমি নিজে তোমাকে জামাই বাবুর বাড়িতে পৌঁছে দেব। কিন্তু পরান্দা সে যদি আমাকে তিরস্কার করে? দিদি রে, আদর্শ স্বামীর তিরস্কার নারী জীবনের সব থেকে বড় পুরস্কার। কিন্তু না দিদি ভাই, আর কোনো কিন্তু বলো না। এই দেখো, তোমার জন্য আমি একখানা শাড়ি এনেছি। শাড়ি? এই দেখো, আমি তোমার জন্য এক কৌটো সিঁদুর এনেছি। আবার সেই শাখা শাড়ি সিঁদুরের কেচ্ছা। Get out! Get out! I say you get out! তোমরা দুজনে এখান থেকে বেরিয়ে যাও। বেরিয়ে যাব? নিশ্চয়ই। তোমরা না বেরিয়ে গেলে আমার এই দাদার অফিসের কাজগুলো আমার এই দিদি কমপ্লিট করবে কি করে? আমরা কি স্বপ্ন দেখছি? মেজদা, পরান্দা, স্বপ্ন নয়, এ যে বড় দুঃস্বপ্ন। ছি ছি ছি। কি করব বলো পরান্দা? আমার এই প্রতিবাদী কণ্ঠটা অকেজ করার জন্য আমার ওই বর্দা আমাকে কায়দা করে মদ খাইয়ে দিয়েছে। তাই আমি এখন অনেক মদ খাবো, অনেক মদ খাবো। আধুনিকতার কি চরম বাঁধরামে! আপনি দেখুন, আপনারা সবাই দেখুন,
এই 1400 সালের কি নিদারুণ পরিণাম। কি বললি জানোর? ভয় নেই নিশ্চয়, ভয় নেই। তোমার দাদা তোমাকে জানোয়ার বলে বনে ঠেলে দিতে চাইলেও তুমি কিন্তু তপবনের ছোঁয়া পেয়ে গেছো। দাদা, লোকটাকে জিজ্ঞাসা করো তো, ওটা তপবনের ছোঁয়া না অধঃপতনের ধোঁয়া? অব্যক্ত যন্ত্রণায় আমার বুকের মধ্যে একটা শিশু কেঁদে উঠলো, ওয়া ওয়া। তুমি কোথা থেকে আসছো? পন্ডিচেরি না গোয়া? আমার সাহিত্য চাষের সব ধানই কবে হয়ে গেছে রোয়া। ইস, দেখে মনে হচ্ছে তুলসী পাতা, একেবারে ধোয়া। আমার মনের আলমারিতে এখনো তোমার জন্য সযত্নে সাজানো আছে শাখা সিঁদুর আর নোয়া। দাদা, অসভ্য লোকটাকে বলে দাও আমি কোনোদিনই হতে চাই না কমলা লেবুর কোয়া। হাসি বন্ধ করে উত্তর দাও, তুমি কি আমার বোনকে ফিরিয়ে নিয়ে যেতে এসেছো? না 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 না, যে আমার আদর্শের সঙ্গে নিজের আদর্শকে কোনোদিন মেশাতে পারেনি তাকে ফিরিয়ে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। এত সাহস তোমার, সামান্য একটা গাইয়া লেখক হয়ে আমারই বাড়িতে দাঁড়িয়ে আমার বোনকে অপমান করতে যাও? বেরিয়ে যাও, বেরিয়ে যাও বলছি। এত কষ্ট করে অত দূর থেকে এসেছি যখন, তাহলে খালি হাতে ফিরে যাই কি করে বলি? না, আমার বোন আর কোনোদিন তোমার সঙ্গে যাবে না। না 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 না, আপনার বোনের মতো একটা পাথরের ঢিবিকে ফিরিয়ে নিয়ে যেতে আমি আসিনি। আমি এসেছি আপনার কাছে রাখা আমার পাণ্ডুলিপিটা ফিরিয়ে নিয়ে যেতে। তোমার সেই পাণ্ডুলিপিগুলো টেনে ছিঁড়ে কুচকুচি করে আমি নর্দমা ছুঁড়ে ফেলে দেবো। মিস্টার অজিত মুখার্জি, এত সাহস আপনার হয় কি করে? আপনি কি জানেন যে পেন ইজ মাইটার দ্যান দ্য সোর্ড? কলম হলো তরবারির চেয়েও ধারালো। একমাত্র এই লেখকরাই পারে আপনাদের মতো দেশদ্রোহীদের দুঃস্বপ্নকে ছিন্ন ভিন্ন করে দিতে। তবে রে কুকুর, তোর এই পাণ্ডুলিপির বদলে আমার এই চপ্পলটা মুখে করে নিয়ে যা। থাক ভাই থাক, পচা পাক খেটে আর কোনো লাভ নেই। তুমি কোনো চিন্তা করো না, যাওয়ার আগে তোমার দাদার মুখোমুখি দাঁড়িয়ে আমি কয়েকটা কথা বলে যেতে চাই। কি বলতে চাস তুই? শুনুন মিস্টার মুখার্জি, আপনার কাছে আমি দুটো জিনিস জমা রেখে গেছিলাম, একটা বই আর একটা বউ। দুটো জিনিসকেই আপনি আপনার লোভের ব্যাংকে রেখে সুদের পরে সুদ কাটিয়ে চলেছেন। তাই যাওয়ার সময় এই গাইয়া লেখক ভাস্কর ব্যানার্জি আপনারই জুতো আপনার মুখে মেরে দেখতে চায় যে এই জুতোটা আপনার মুখে কেমন মানায়। ভাস্কর, মানায় না মেঘু মেয়ে, মানুষের মুখে আবার চপ্পল মানায় নাকি? কথাটা বলেছি বলে অমনি বাবু রাগ হয়ে গেল। আরে দূর সালা, তোর রাগ হলো তো আমার বয়েই গেল। চলে যাব আমি কালই বাবুর ফেরার ছেড়ে আমার নিজের ডেরায় চলে যাব। সেখানে গিয়ে আমায় কেমন করে নাচতে হবে, গাইতে হবে সেটা বরং একটু ঠিক করে নি। নইলে সালা এই 14 পাকের ভাতারের ঘর করতে করতে আমার ওই ব্যাপারগুলো একেবারে মরচে পড়ে যাবে।
গান গাইছিলে তুমি? কি নাচ নাচছিলে, কি গান গাইছিলে? আগে আগে কেলার শিখ। কি বললে? কেলার শিখ ও কেলার শিখ, ও আপনি বুঝবেন না, পুরনো দিনের মানুষ তো। তা যাই বলো বাচ্চা, কোন ঘরের বউকে আমি এমন নাচ গান করতে দেখিনি। কি হলো মা? করেছো করেছো, আর যেন কখনো এমন কাজ করবে না। আচ্ছা মা। আচ্ছা তুমি ঘর দুয়ারে সন্ধে দেখিয়েছো? দেখেছি একটু আগে। আমার ভাস্কর কোথায়? ভাস্কর কি জানি বাবা কোথায় গেছেন বাবু? ও মা, আচ্ছা বড় লোকের বোন বলে তুমি কি আমার কোনো কথাই গ্রাহ্য করবে না? এই বুড়ির শাশুড়ির কোনো কথাই শুনবে না? আমি কতদিন তোমাকে বলেছি আমার ভাস্করকে তুমি বাবু বলে ডাকবে না। ভুলে গেছে মা, আপনার ছেলে কোথায় গেছে আমাকে বলে যায়নি। তোমার ব্যাপার স্যাপার দেখে আমার ভালো লাগছে না বাচ্চা, তাই তো আমি গিয়েছিলাম মা কালীর মন্দিরে পুজো দিতে, আর তোমার নামে মানত করে এলাম। বৌমা, ও বৌমা এদিকে এসো, দেখি তোমার স্মৃতিতে মা কালীর পুজোর সিঁদুর পরিয়ে দিই। এসো এসো। সিঁদুর? সিঁদুর পরমা, সিঁদুর পর, আলতা পরমা, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। হাতে পরো ইউতির শাখা, হাতে পরো ইউতির শাখা, দু চোখ ভরে দেখিছে, দু চোখ ভরে দেখিছে মা। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। এসো বৌমা, এসো আমার কাছে এসো, এসো মা, এসো। মাগো বুকের ভেতর তুমি লুকিয়ে রাখো স্নেহের বনি মা, মা, মাগো, মাগো বুকের ভেতর তুমি লুকিয়ে রাখো স্নেহের বনি। হৃদয় কৃষ্ণ হাজার কাঁদু, তুমি হাসো নন্দ রানী। চরণ ধুলি পাই যেন মা, চরণ ধুলি পাই যেন মা, যাবার বেলায় শেষ বিদায়। হাতে পরো ইউতির শাখা, হাতে পরো ইউতির শাখা, দু চোখ ভরে দেখিছে, দু চোখ ভরে দেখিছে মা। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, আলতা পর, রাঙা দুটি পায়। সিঁদুর পরমা, সিঁদুর পরমা, সিঁদুর পরমা। থাক বৌমা থাক। শোনো না, আমি আসার সময় মা লক্ষ্মীর পাঁচালি কিনে নিয়ে এসেছি। বৌমা তুমি পাঁচালি পড়ো, আমি শুনি। নাও নাও বসো। এই সময় লক্ষ্মী রানী আমার ঘরেতে, সবাই সুখী থাকে যেন তোমার বাড়িতে। দুঃখ যেন চিরকাল দূরে দূরে থাকে। অন্তরে যাবেনি মাগো, কি বলবো তোমাকে। বৌমা এটা কি লক্ষ্মীর পাঁচালি পড়া হচ্ছে? আচ্ছা বৌমা
বড় লোকের মেয়ে বলে কি তুমি কিছুই শেখোনি? তোমার মা না হয় ছোটবেলায় মারা গেছে, কিন্তু তোমার বৌদিকে তোমাকে কিচ্ছু শেখায়নি। দাও পাঁচালি, আমাকে দাও। আর আমি পড়ছি, তুমি মন দিয়ে শোনো। ঠিক করে বসো, পা নাচাচ্ছে, বসো। প্রণাম করো। তোমায় করিব পূজা ধূপ ধুনো দিয়ে, আরতি করিব মাগো নৈবেদ্য সাজায়ে। মা, মাগো, আমি তোমার মতো করে একবার পড়ি। বলো। তোমায় করিব পূজা ধূপ ধুনো দিয়ে, আরতি করিব মাগো নৈবেদ্য সাজায়। বা এই তো আমার লক্ষ্মী সোনা বৌমা। মা, মাগো, আপনি তো এখন অনেকটা ভালো হয়ে গেছে। আমি তাহলে দুদিনের জন্য আমার বাপের বাড়ি থেকে একটু ঘুরে আসি। দেখো বৌমা, বিয়ের পর মেয়েদের বাপের বাড়ির এত টান ভালো নয় বৌমা। কিন্তু কোনো কিন্তু নয়, আমার মা যা বলবে সেই কথা তোমাকে শুনতে হবে। আমি মানছি মা আগের তুলনায় একটুখানি সুস্থ হয়ে গেছে, কিন্তু ডাক্তার এখন রেস্টে থাকতে বলেছে, তাই এখন তোমার বাপের বাড়ি যাওয়া হবে না। দেখেছো বৌমা, মায়ের প্রতি ছেলের কত টান, কত মায়া। এমনি মায়ার বাঁধনে একদিন তুমিও বাধা পড়বে বৌমা, যেদিন তুমি আমার মতো ছেলের মা হবে। হ্যাঁ, এই ভাস্কর, তুই যেন আবার এই নিয়ে বৌমার সঙ্গে ঝগড়াঝাটি করিস না। একটা কথা কি জানিস বৌমা? তুমি শোনো বৌমা, একটা কথা তোরা কি জানিস বাবা? মেয়েরা বিয়ের পর যখন নতুন নতুন স্বামীর ঘর করতে আসে, তখন তারা রোজ ভাবে আবার কবে বাপের বাড়ি যাব, সেই চিন্তায় তাদের রাতের ঘুম হয় না। তারপর যখন তারা মা হয়, নাতি নাতনি ঠাকুমা হয়, আমার মতো মাথার চুলগুলো সব পেকে যায়, তখন আর তাদের বাপের বাড়ি যাওয়ার কথা মনে থাকে না বাবা, মনে থাকে না। এই যে বাবু, ওই বুড়িটা কি বলে গেল, কানে ঢুকলো না? আমি নাকি ছেলে পুলের মা হবো, আমি নাকি মায়ের বাঁধনে জড়িয়ে। মিটিয়ে দিন আমার সমস্ত টাকা মিটিয়ে দিন, আমি কালই এখান থেকে চলে যাব। আমি কিন্তু খারাপ মেয়ে বাবু, একটা টাকা কম দিলে শালা এমন কাঁচা কাঁচা কিস্তি দেব না, আপনার মান সম্মানের কিস্তি একেবারে কাভার হয়ে যাবে। লজ্জায় তখন ভুজনোর ভাত বমি করবে, বমি। তুমি কি আমাকে বিশ্বাস করো না? বিশ্বাস? আরে তোদের পুরুষ মানুষের বিশ্বাসের মুখে আমি তোদের পুরুষ মানুষের বিশ্বাসের মুখে আমি লাথি মারি, লাথি। কিন্তু কেন তুমি আমাকে বিশ্বাস করবে না? বলো কেন তুমি আমাকে বিশ্বাস করবে না? আমি মানছি তুমি বউ সেজে কিছুদিন হলো আমাদের বাড়িতে আছো, কিন্তু মা আর ভাইয়ের বিশ্বাস অর্জনের জন্য আমরা এক ঘরে থাকলেও আমরা তো এক বিছানায় শুই না। বলো তুমি বলতে পারবে তোমাকে কোনোদিন আমি খারাপ ইঙ্গিত করেছি? তোমার মতো একটা সুন্দরী মেয়ের দিকে আমি কোনোদিন কুপ্রস্তাব ছড়ে দিয়েছি? বলতে পারবে? বলো। সেই জন্যই তো আমি ভেতরে কেমন বদলে যাচ্ছে গো বাবু। ও বৌদিমণি, তোমাদের বাড়ি লোক আসছে গো, লোক আসছে। কে আছে রে? আমার চাতু গো, অক্কায় চাতু। জানো সঙ্গীতা, অক্ষয় দাদু আমাদের গ্রাম সম্পর্কে দাদু হয় আর কি। ও দাদা, তোমাকে কিচ্ছু চিন্তা করতে হবে না। দাদু আমাকে বাড়ির সম্পর্কে দাদা জিজ্ঞাসা করেছে, আমি সব ঠিক বলেছি। এ বাড়ির বৌদি বলি কি লক্ষ্মী, কি লক্ষ্মী। ভালো। ও বৌদিমণি, তাহলে আমি এখন আসি। মুন্নি কোথায়? মুন্নি কে ভাই? তোমাদের বাড়ি ওই কাকের মেয়েটা মুন্নি, ওকে আমি ভালোবেসে ফেলেছি। পাগলের আবার ভালোবাসা। তুই কোথায়? যা বলছি মন দিয়ে শুনবে। বলো। ওই অক্ষয় দাদু কিন্তু অন্য টাইপের লোক, বলে দিলাম। ওর সামনে খবরদার তুমি আমাকে আপনি সম্বোধন করবে না। কিন্তু উনি যদি উল্টো পাল্টা প্রশ্ন করেন তখন
কি করবো? আমাকে বাবু বলেও ডাকবে না, আর যদি তোমার অসুবিধা হয় তাহলে ঘোমটা দিয়ে আমার দিকে তাকিয়ে থাকবে, মনে থাকবে। আমার লক্ষ্মী বন্ধু তোরা যখন আমার পাশের পাড়াতে আছিস তখন একবার কেন রে, 1000 বার আসবো। হ্যাঁ ভাস্কর, নাথবউকে যেন করছে অনেক বয়সে বেশ কম দেখাচ্ছে। কি হলো? দাদুর প্রশ্নের উত্তর দাও। আরে বাবা আপনি থামুন, মানে তুমি থামো না, দাদুর প্রশ্নের আমি ঠিক উত্তর দেব। ও দাদু, ব্যাপারটা কি জানেন দাদু, ওই আমাদের বিয়েটা মানে ভালোবাসা করে হয়েছিল তো, তাই ও আমার বয়স দেখেনি আর আমি ওর বয়স দেখিনি। আরে ভাস্কর, ই নাথবউ কি ধরনের কথা বলছে? কখনো বলছে আপনি, আবার কখনো বলছে তুমি। আসলে কি দাদু, আমাকে বর ভাবতে গিয়ে না আপনাকে বর ভেবে বলছে, তাই। বলি ঠাকুমার কথা তোমার মনে পড়ে? আরে নাথবউ, দাদু তোর বাবা নাকি অনেক ধনী মানুষ, তারা নিশ্চয়ই অনেক গয়নাগাটি তো সব দিয়েছে, তাহলে শেষে কি নেই ভাস্করকে তো তখন থেকে শুধু ছেঁদা খুঁজছে, ছেঁদা। এই ভাস্কর, এই বৌমান নাথবউ থেকে সব কি কথাবার্তা? দাদু আসলে কি জানো তো, বড় লোকের মেয়ে তো, তাই একটুখানি বেশি কথা বললেই না ওর মাথা গরম হয়ে যায়, তারপরে ও পুরো পাগল হয়ে যায়। সে কি রে? তাহলে তুই একদম সুখী হতে পারিস নি বল? এই যে ওই বকবকানি বাদ দিয়ে লিখতে বসো, লিখতে বসো, নইলে আমি এক্ষুনি তোমার জামা কাপড় ছিঁড়ে একেবারে কুচি কুচি করে দেবো, কুচি কুচি করে দেবো, কুচি কুচি। এই পাগলের পাল্লাই পড়ে ভাস্করের মা একেবারে নাকানি জবানি খাবে। ঠাকুর, হে প্রভু, তোমার চোখ আছে ঠাকুর, তোমার চোখ আছে, তোমার চোখ। এবার বলো তো সঙ্গীতা, আমি কেন বলেছিলাম যে পায়ের চপ্পল কেমন মানায় অমানুষের মুখে? মুখে কোনো কথা না বলে এবার আমি কাজ করে বুঝিয়ে দেবো। সেই জন্যই তো এই দাদার দোকান থেকে কাগজ পেনগুলো তুলি করে নিয়ে এলাম। আজ এখনই আমি নেকা শুরু করব। মুখে বল, মুখে বল তো ফোনে কি লিখছে? বলছি গো দাদু, বলছি দাঁড়াও না, আগে নেকাটা হোক তবে তো। ও এখানে নেকানি? নিচ্ছি গো নিচ্ছি, কিন্তু কিন্তু কি? কিন্তু নেকা যে আত্মে না গো। তাই আবার বই লিখবি, তার আবার কথা? ও দাদু, তুমি আমার বুকে ছুঁড়ে মারলে এক মুঠো ব্যথা দিয়ে দিলে একেবারে নেতা। ও ভগবান, আমার কপালটাই খারাপ। ওরে, আমার বয়সট যদি তোর মতো হতো না, তাহলে ওই বইটা কি করে লিখতে হয় একবারে দেখিয়ে দিতাম। বেলুতে উড় উড় করে নেকা বেলুতে। এইবার আমি লিখবো, আমার দাদু একটা পাকা শয়তান, আমার বৌদি একটা নবী মেয়ে মানুষ, আমার দাদার বেজায় কত ওই মুখার্জি বাবুর লোকেরা দাদার গুমতির দোকানটা ভেঙে দিয়েছে। আমি মুন্নিকে ভালোবেসে ফেলেছি। তাই নাকি?
মুন্নিকে দেখতে দেখতে আমার একটা বই লেখা হয়ে গেল। এই বইটা আমি ওই মুদিখানার দোকানে বিক্রি করে অনেক টাকা হবে, সেই টাকা এনে মুন্নির হাতে দেবো। সেই টাকা দিয়ে মুন্নি বাজার থেকে ছোট ছোট দুটো মুরগি বাচ্চা কিনে আনবে। সেই মুরগি বড় হবে, ডিম পাড়বে, ডিমের পর ডিম, ডিমের পর ডিম। সেই ডিম বিক্রি করে মুন্নির জন্য থালি কিনে আনবো, গয়না কিনে আনবো। আর আমি তখন ডিমের নেকক হয়ে পায়ের উপর পা দিয়ে ধুয়ে থাকবো। আর মুন্নি আবার পা টিপে দেবে। আবার আমি দেখবো আমার দাদু একটা পাকা শয়তান আমার দাদুর বেদাই করত। আমার বৌদি একটা নবী মেয়ে মানুষ। এই কি বলবি রে? তোর খেপামি আমি বার করছি রে। এই তোমরা রে, তোর খাপড়া। আচ্ছা তুমি আজ আমার সঙ্গে হিন্দি সিনেমাতে যাও। শুনেছি বইটা নাকি মধ্যে না খুব সেক্স ডায়লগ আছে, একেবারে নাচে গানে ঠাসা। হ্যাঁ, তা আমাকে নিয়ে গিয়ে কি হবে? আমি তো লোভী মেয়ে মানুষ। কথা কে বলেছে? কে বলেছে? কে বলেছে? তোমার এই ছোট ভাই খেপা তপন। তপনের কথা শুনে তুমি আমার রাগ করে বসে আছো। জানো আশা, গুমটির দোকানটা ভেঙে দেওয়ার পর থেকে আমি একটা অপরিসীম মানসিক কষ্টে ভুগছি। আরে বাবা, আমার কথা শুনলে তোমাকে এত কষ্ট ভোগ করতে হতো না। আশা, হ্যাঁ, আরে ওই যে তোমাকে আমি বারবার বলেছিলাম না, তুমি মুখার্জি সাহেবের কাছে ক্ষমা চেয়ে নাও আর তার কর্মচারীদের কাছে কিছু ঘুষের ব্যবস্থা করো। আশা, শিক্ষা যে আমাকে অশিক্ষার পথে পা বাড়াতে বাধা দেয়, তাই আমি তোমার কথা মানতে পারিনি আশা। তবে এবার থেকেই হয়তো আমাকে তোমার কথাই শুনতে হবে। হ্যাঁ, অনেক অনেক স্বামীরাই তো বইয়ের কথা শোনে, একমাত্র তুমি ছাড়া। এতদিন যদি তুমি আমার কথা শুনতে, তাহলে তুমি অনেক উন্নতি করতে পারতে। যেমন বইয়ের কথা শুনে উন্নতি করেছে তোমার এই ভাস্করদা। ভাস্করদা থেকে আমি অনেক অনেক দূরে গিয়ে যাব। কি করে? অন্ধকারে পা দিয়ে, নিজেকে আলো জগৎ থেকে অন্ধকার জগতে বাঁচিয়ে দিয়ে। তুমি? আমি 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 স্বপ্নে পেয়েছি আজ আমি কি তোমাকে হিন্দি সিনেমাতে নিয়ে যাবো, অন্ধকার পৃথিবীর অলিগলি সন্ধান জানতে। কারণ কারণ বেশিরভাগ হিন্দি সিনেমাতে দেখানো হয় ব্যাংক লুট করার কায়দা, খুন করার টিক্স, মেয়েদের যৌবন নিয়ে ছিনিবিনি, আর লুট আর দাঙ্গারাজের অভিনয়ের কৌশল। আরে এসব কি বলছো তুমি? একদম ঠিক বলছি, আরো অনেক কথা বলা বাকি আছে। এদেশের শিক্ষা ব্যবস্থা যখন আমাকে ভালো থাকার প্রতিশ্রুতি দিতে পারলো না, তাই তোমাকে নিয়ে আজ আমি হিন্দি সিনেমা দেখতে যাব। আরে সপা, ওই হিন্দি সিনেমা দেখতে না গিয়ে একবার যদি ওই ভাস্করদের বাড়ি দুজনে গিয়ে দেখতে আসতে। তাহলে কি হতো? তাহলে কি হতো দাদু? তোমার ওই ছিদ্র খোঁজায় দুঃস্বপ্ন কানায় কানায় পূর্ণ হতো, তাই না দাদু? আরে দাদুর উপরে রাত দেখে কি হবে? কথাগুলো তো ভালো করে শোনো। আর তুমি তো আমাকে সঙ্গে করে নিয়ে যেতে পারতো ওই বটঠাকুরের বাড়ি। আশা, তাদের সুখের সংসারে কি দুঃখের ছায়া না ফেললেই নয়? ওরে সুখী নই, সুখী নয়, সুখী নয়। তোমার বৌদিটা নাকি একটা বদ্ধ পাগল। পাগল? হ্যাঁ, আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। কখনো দেখছি শুধু জামার ভাস্করের কলারটা ধরে হেচড়া হেচড়া হেচড়ে যাচ্ছে। হ্যাঁ দাদু, দাদু এ কথা কি সত্যি দাদু? সত্যি রে স্বপন, কথাটা সম্পূর্ণ সত্যি। কাল রাত্রিবেলা আমার স্ত্রী আমার ভাইকে গলা টিপে খুন করতে চেয়েছিল। এই সব এরা যাতে আমাদের বাড়িতে গিয়ে আসল সত্যিটা জানতে না পারে, যাতে আবার নতুন কোনো সমস্যার সম্মুখীন আমি না হই, তাই মেয়েটার নামে বানিয়ে বানিয়ে আমাকে মিথ্যে কথা বলতে হলো। তুমি তুমি আমার অপরাধ নিও না ঠাকুর, তুমি আমার অপরাধ নিও না। আচ্ছা দাদা, তুমি কি বিয়ের আগে জানতে না বৌদি যে পাগল? আরে আরে জানতে পারলে কি তোর বৌদিকে আমি বিয়ে করতাম রে? কিন্তু শুনেছি সে নাকি অনেক বড় লোকের বাড়ির মেয়ে, অনেক টাকা অনেক গয়না নিয়ে এসেছে। তুমি ঠিক শুনেছো বৌমা, তুমি ঠিক শুনেছো। আর গয়নার লোভেই তো আজ আমার এই অবস্থা। আরে কখনো বলছে তুমি, কখনো বলছে আমি। বলছিলাম কি দাদু,
এই 500টা টাকা তুমি রেখে দাও, কেমন? তোমরা সবাই মিলে মিষ্টি খাবে। আমাদের বাড়িতে গেলে সঙ্গীতার পাগলামিটা যদি আবার বেড়ে যায়, আবার একটা রক্তারক্তি কাণ্ড বেড়ে যাবে, আমি সেটা চাই না। তোমাদের যা কিছু প্রয়োজন আমি মাঝে মধ্যে এসে দিয়ে যাবো, কেমন? আসি দাদু, আসি রে স্বপন, আসি বৌমা। এই যে বলি, কি বুঝলে দাদু? তুমি কি বুঝলে? বুঝলাম, ডাল মে কুছ কালা। তোমাদের হাসির শব্দে কানে আমার তালা লেগে যাচ্ছে। একটা অসহায় মানুষকে নিয়ে তোমরা কতই না ব্যঙ্গ করতে পারো, তাই না দাদু? কিন্তু কোনো লাভ হবে না। ভাস্কর একজন মানুষ, তাকে তোমরা ছোট করতে চাও না। আর তোমরা যদি আমার মতো অমানুষের মতো বড় হতে চাও, তাহলে অন্ধকার জগতে ঝাঁপিয়ে পড়ো। সন্ধ্যের পুকুর এক মানুষ যখন নেমে গেছে, তখন এই ভাস্কর কাতলা মাছের মতো খাবি খাবি খাবি। দাদু, আরো অনেক কিছু জানার জন্য আমাকে কিন্তু ওই বাড়িতে খুব তাড়াতাড়ি যেতে হবে। তুই গেলেই আবার 500 করে টাকা চলে আসে। আচ্ছা শুনছেন, আপনাদের বাড়িতে কি ভাস্কর দা এসেছিলেন? ভাস্কর দা এসেছিল একটু আগে, কিন্তু ওই পিছনের দরজা দিয়ে চলে গেছে। আজকেও ভাস্কর দাকে ধরতে বললাম না, ব্যাটলাক। আচ্ছা কি ব্যাপার বলুন তো? না, ব্যাপারটা জান, আমি অনেকদিন ধরে ভাস্কর দাকে খুঁজছি। আসলে ভাস্কর দা যে পাড়ায় থাকতেন সেই পাড়ার বাড়ি ছেড়ে দিয়ে অন্য পাড়ায় উঠে এসেছেন, নতুন উঠে এসেছেন, তাই ঠিকানাটাও কেউ বলতে পারছে না। আজকে হঠাৎ দেখলাম যে ভাস্কর দা আপনাদের বাড়িতে ঢুকছে, কিন্তু আমার ব্যাড লাক যে উনি আসার আগেই উনি পেছনের দরজা দিয়ে চলে গেছেন। আচ্ছা, আপনারা কি ভাস্কর দার ঠিকানাটা বলতে পারবেন? তুমি কে? আমি ওনার সম্বন্ধে, উনি আমার জামাই বাবু। আরে বুঝতে পারলে না? আরে সঙ্গীতাদির ভাই। সে কি, আপনারা আমার দিদিকে কি করে চিনলেন? আরে চিনি মানে তোমার পাগলি দিদি তো আমার জ্ঞাতি সম্পর্কে না দেব। কি বললেন? আমার দিদি পাগলি? হ্যাঁ, পাগলি মানে এখানে সাংঘাতিক পাগলি। আমি নিজের চোখে গিয়ে দেখে এসেছি। আমি কি স্বপ্ন দেখছি নাকি ভুল শুনলাম? ওনারা জামাইবাবুর বাড়িতে গিয়ে দেখে এসেছেন আমার দিদিকে? না না, এর মধ্যে নিশ্চয়ই কোনো রহস্য লুকিয়ে আছে। আচ্ছা, আমার জামাই বাড়িতে আপনারা কবে গিয়েছিলেন? এই তো কত দুদিন আগে। আচ্ছা, আমার দিদিকে কেমন দেখতে বলুন তো? বলে না দেবো, এ ছোকরা আমার কথা বিশ্বাস করছে। আরে দাদু, তোমাকে সন্দেহ করছে। না না না, মানে আমি বলতে চাইছি মানে বিয়ে, আমি মানে আরে তোমার দিদি দেখতে করে রং একারে ফর্সা দপদপে, কপালে একারে সিঁদুরের টিপ জল জল করছে, সিঁথিতে এক সিঁথি সিঁদুর। না মানে আপনারা হয়তো ঠিক বলেছেন, কারণ আমি তো দিদিকে অনেকদিন দেখিনি, তাই। আচ্ছা চলি, কেমন? আরে জামাইবাবুর ঠিকানাটা নিয়ে যাবেন না? জামাইবাবুর ঠিকানা নেবার আগে আমার দিদির কপাল ভাঙার ঠিকানাটা আমার বাড়ি থেকে পৌঁছে দিই, কারণ জামাইবাবুর বাড়িতে এসে আমার দিদি যে পাগল হয়ে গেছে এই কথাটা আমার দাদা জানে না, ভাইপো জানে না, আমার বৌদি জানে না, আমার বাড়ির কেউ জানে না। এমনকি যে পাগল হয়েছে মানে আমার দিদি, সে নিজেই জানে না। দাদু, যে পাগল সে নিজেই জানে না, কথার মানে কি? আরে নাদবো, বুঝলি না? ওর দিদি পাগল, এদের 14 গোষ্ঠী পাগল। না না, আমি তোমার কথা বিশ্বাস করতে পারছি না। কি বলছো তুমি? বড় ভাই, তুমি পাগল হয়ে গেছো, না হয় পাড়ার লোক তোমাকে মিথ্যা কথা বলছে। না না, মিথ্যা কথা নয়। ওই বাড়িতে যে ভদ্রমহিলা আছে তার নামও সঙ্গীতা, সে সিঁদুর উপরে বউ সেজেই আছে। ভদ্রমহিলার নামও সঙ্গীতা? হ্যাঁ, সঙ্গীত। তো আরে আশ্চর্য, মানে এর মধ্যে এমন একটা ভয়ঙ্কর রহস্য লুকিয়ে আছে যে তুমি বুঝতে পারছো না, আমিও বুঝতে পারছি না। শোনো মেজবাবু, হ্যাঁ বলো। সঙ্গীতা নামে যে পাগলি মেয়েটা জামাইবাবুর বাড়িতে বউ হয়ে আছে, এই কথা জানো তুমি দ্বিতীয় কাউকে বলো না। বলবো না? আসলে ব্যাপারটা যে কতখানি সঠিক সেটা জামাইবাবুর বাড়িতে গিয়ে জেনে আসতে হবে। তুমি কাল সকালে জামাইবাবুর বাড়িতে যাবে। যাবো তো বটেই পরন্দা, আমি অনেকদিন বন্ধুর বাড়িতে বেড়াতে গিয়েছিলাম বলে ওই বাড়ির অনেক খবর আমার নেওয়া হয়নি। আচ্ছা পরন্দা, তুমি এটা কি বলতে পারবে যে ব্যভিচারের লেখক সাগর রায়ের সঙ্গে আমার দিদির সম্পর্কটা কত দূর? অনেক দূর। আচ্ছা, তুমি বাধা দিতে পারো নি? মেজবাবু, বন্যা যখন আসে তখন সামান্য কাদা মাটির বাঁধ কেটে, পরন্দা, তাছাড়া আমি তো এবার চাকর,
আমার কতটুকু ক্ষমতা। কিন্তু বনন্দা তুমি একটা কথা শুনে রাখো, আমি আমার সমস্ত শক্তি প্রয়োগ করে আমি দাদাকে ব্যভিচারের পথ থেকে ফিরিয়ে নিয়ে আসবো, দিদিকে ফিরিয়ে নিয়ে আসবো অন্ধকারের পথ থেকে। সুমিতের হাত থেকে মদের বোতলটা কেড়ে নিয়ে আমি ওর হাতে তুলে দেবো বই। তুমি শুধু দাদার মতো আমার পাশে থেকো গো পরমদা। মেজো বাবু, আছে পরমদা, আর অনেক কথা আছে, পরে বলবো। আগে আমাকে এক্ষুনি ছুটে যেতে হবে জামাইবাবুর বাড়িতে। সেখানে গিয়ে দেখে আসতে হবে যে আমার দিদির হতভাগিনীর সংসারে যে ভদ্রমহিলা স্মৃতিতে সিঁদুর পরে ভয়ঙ্কর রহস্যের নায়িকা সেজে বসে আছে, সেই ভদ্রমহিলা আসলে কে, আমার জামাইবাবুর সঙ্গে তার কিসের সম্পর্ক। মেজো বাবু, সঙ্গীতা, সঙ্গীতা আমাকে ভালোবেসে ফেলেছে, কিন্তু আমি এখন কি করব? আমি তো ভালোবাসি সেই গ্রামের সেই লক্ষ্মীকে। লক্ষ্মী ছিল আমার প্রাণ, লক্ষ্মী ছিল আমার ধ্যান, লক্ষ্মী ছিল খুব দুষ্টু চটপটি। কখনো সে আম চুরি করত, কখনো আবার খেজুর পাড়ত, আবার কখনো পুকুর ঘাটে গিয়ে সে মাছও চুরি করত। আমি তাকে দেখতে দেখতে একটা গানও লিখে ফেলেছিলাম, আর সেই গানটা হলো রূপসাগরে রূপলি জলে আলোর ঝালো ঝলো মলে ওই রূপসাগরে রূপসাগরে রূপলি জলে আলোর ঝালো ঝলো মলে ওই তারি মাঝে কাজলা বরণ উকি দেয় কার সুখী নয়ন সো তারি মাঝে কাজলা বরণ উকি দেয় কার সুখী নয়ন সো আমি জানি লক্ষ্মী যে তার নাম, আমি জানি লক্ষ্মী যে তার নাম। রূপসাগরে রূপলি জলে কখনো সে চুরি করে পরে জিনিস নেয় হরে, কখনো সে চুরি করে পরে জিনিস নেয় হরে, কখনো বা চুরি করে আমি যদি হতাম কবি হতাম কবি চোখে দেখে নিতাম সবই, আমি যদি হতাম কবি চোখে দেখে নিতাম সবই, পটে তার ছবি আঁকিতাম, পটে তার ছবি আঁকিতাম। আমি জানি লক্ষ্মী যে তার নাম, আমি জানি লক্ষ্মী যে তার নাম, লক্ষ্মী যে তার নাম, লক্ষ্মী যে তার নাম। না না, হে আমি কি ভাবছি, আমি লক্ষ্মী তো আমার জীবন থেকে অনেক আগে হারিয়ে গেছে। কিন্তু সঙ্গীতা পাগল হয়ে যায়নি, পাগল হয়েছি আমি। না হলে কি করে লিখছি আমি অশ্লীল গল্পগুলো? লেখক ভাস্কর ব্যানার্জি কি পাচ্ছে, সে তার বউটাকে ছেড়ে সে পালিয়ে এসেছে, কোনো প্রকাশক তার বই ছাপছে না, সংসার চালাবে কি করে, খাবে কি? অথচ আমি তার বউটাকে নিয়ে। কি মিস্টার রায়, এত হাসি কেন? আপনার ভগ্নিপতি ওই লেখক ভাস্কর ব্যানার্জির চালাকির কথা শুনে। তার কথাটা কি? তিনি নাকি লোকের কাছে ওই বলে বেড়াচ্ছেন যে সঙ্গীতা নাকি পাগল হয়ে গেছে। শুয়োরের বাচ্চা ভাস্কর ব্যানার্জি একটা টিক্স খেলছে, কিন্তু সে কি জানে আমার দাদা তাকে ওভার টিক্স খেলে একদম মিক্সচার বানিয়ে দেবে। যাক সে কথা, আপনি কি বলতে পারেন হিরোইন ব্রাউন সুগার কোথায় পাওয়া যায়? পুলিশকে বললে পুলিশ বলে দেবে। পুলিশ বলে? হ্যাঁ, পুলিশই তো বলতে পারে কোন থেকে গাঁজা বিক্রি করা হয়, কোন থেকে মদ বিক্রি করা হয়, একমাত্র পুলিশই বলতে পারে। আচ্ছা আচ্ছা সুমিতবাবু, হঠাৎ আপনি ওই হেরোইন সেবন করবেন কেন? মদের নেশায়
ভিতরের আমিটাকে বধ করতে পারছি না বলে। তাহলে আপনার ভেতরের আমি আর বাইরের আমি দুটো আমি একদিন দেখবেন বাদামি স্বপ্নের সন্ধান পেয়ে যাবে না? যে জানোয়ারটা আমার দিদিকে পাগল বলে চালাতে চায়, আমিও তাকে পাগল করে ছেড়ে দেব। রাস্কেল ভাস্করটা বলে কিনা আমার দিদি নাকি পাগল হয়ে গেছে। কে বলেছে রে সুমিত কথাটা তোকে? কে বলেছে? কে আবার? তোর বর বলেছে। হোল্ড ইওর টাং, ননসেন্স। সে আমার বর নয়, সে আমার কাছে বর্বর। তাই যদি মনে করিস তাহলে অশ্লীল সাহিত্যের সঙ্গে চলে বেড়ানো নথররিং সাগর রায়কে বেঁধে রাখছিস না কেন? বাদবই তো আগে থেকে পরীক্ষা করতে দে। কি রে দিদি, তোর এখনো পরীক্ষা করা হয়নি? তাহলে তুই এখনো তোর মনে মনে তোর স্বামীর কথাই ভাবিস? তুই স্বামী নন নেভার, সে এখন আমার দাদার কোটের দাগী আসামি। তা আসামির কার গলায় তুললে তো সাক্ষী তোকেই দিতে হবে রে। দেব। তোর এই সাদা চোখে পারবি নাকি আমার এই মদের বোতল থেকে তুই 2 গ্লাস মদ তোর গলায় ঢেলে নিবি? স্বামী অমিত পরাক্রম মিস্টার অজিত মুখার্জির আধুনিকা বোন, যে মেয়ে স্বামীকে আসামি করে নিজেকে পরপুরুষের দিকে এগিয়ে যায়, তার চরিত্রে আর লজ্জা বলে কিছু থাকে রে দিদি? থাকে না রে দিদি, লজ্জা বলে কিছু থাকে না। আমারই রাস্তায় ছোট ভাইটা কি কাণ্ডজ্ঞানহীন মেজো ভাইটার মতো সেই রক্ষণশীল লেখক ভাস্করের সঙ্গে লাইন চালিয়ে যাচ্ছে। না হলে ও কেমন করে জানতে পারলো সেই রাস্কেল ভাস্করটা আমাকে পাগল বলে চালাতে চাইছে? পাগল বলে চালাতে চাইছে সঙ্গীতা? দাদা তুমি কি কোনো খবর রাখো নেই? তুমি কি কারোর কাছ থেকে শোনোনি সেই ইডিয়েট ভাস্করটা তার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সকলের কাছে বলে বেড়াচ্ছে আমি নাকি পাগল হয়ে গেছি? বলবেই তো, কারণ সমস্ত প্রকাশককে আমি বলে দিয়েছি কেউ যেন তার বই না ছাপে। কিন্তু থাপে সে কোথায় নামছে একবার চিন্তা করে দেখেছো? কাল পর্যন্ত সে আমার চিন্তার মাপের মধ্যে ছিল, কিন্তু আজ তাকে মাপের বাইরে পাঠিয়ে দেব। সাগর রায় অসহায় পড়েছে সুন্দরী মেয়েটা, কোনো পথ খুঁজে পাচ্ছে না। পাবে কি করে? কারণ তার স্বামী তাকে পাগল বলে প্রতিপন্ন করতে চাইছে। এসব কি লিখছো সাগর? সত্যি কথা লিখছি স্যার, আমি সত্যি কথা লিখছি। যেমন করে হোক আমার উপন্যাসের লেখক ভাস্কর ব্যানার্জিকে লোক সমাজে অপমান করতে হবে, প্রচার করে দিতে হবে যে ভাস্কর ব্যানার্জি একটা চরিত্রহীন খাপখামার। আইডিয়া। আচ্ছা, ভাস্কর ব্যানার্জিকে তুমি কতখানি নিচে নামাতে পারবে? আমার লেখা থামাতে না বললে আমি ভাস্কর ব্যানার্জিকে আমি সুনামের সাততলা থেকে একেবারে বদনামের নর্দমায় নামিয়ে দেবো। আমি তোমাকে সর্বতভাবে সাহায্য করব সাগর। শিওর, তোকে তো সাহায্য করতেই হবে, কারণ নারীর সাহায্য ছাড়া কোনো পুরুষ জীবনে জয় লাভ করতে পারে না। মিস্টার মুখার্জি, আপনি যদি আমার পাশে থাকেন আর সঙ্গীতা দেবী যদি আমাকে সাহায্য করে, তাহলে ওই দিন 6 মান্থ আমি ভাস্কর ব্যানার্জিকে একেবারে পাগল বানিয়ে ছাড়বো। পাগল অফকোর্স, যে শয়তান আমার বোনকে পাগল প্রতিপন্ন করতে চাইছে তাকে আমি সহজে ছেড়ে দেবো মনে করেছো? মোটেই না, তাকে আমি পথের ভিখারি করে ছাড়বো। শুধু পথের ভিখারি নয়, সেই জানোয়ারটাকে চরিত্রের ভিখারিও হতে হবে। ইয়েস, তার জন্মের ঠিক থাকবে না। তার জন্মের ঠিক থাকবে না? আপনি কথাগুলো বলে যান, আমি আপনার কথাগুলো সব নোট করে নিই। থাকবে না তার মান সম্মান, এমনকি কলম ধরে ডান হাতটা পর্যন্ত। এমপি হাজির সাহেব, তুই তো ভাস্কর ব্যানার্জিকে চিনিস? জরুর চিনে সাহেব। আসমানের নিচে থাকবে আর সিরাজকে চিনবে না কেসা? এডাম্বি ফাটার আমার সামনে সেই জানোয়ারটা জয়গান গাইবি না। আচ্ছা, তোকে যদি আমি সুখের ঠিকানা দেখিয়ে দিই? সুখের ঠিকানা? হ্যাঁ, তোর জীবনে দুঃখ বলে আর কিছুই থাকবে না। থাকবে না? থাকবে না। তোকে শুধু একটা কাজ করতে হবে। হুকুম কিজে সাহেব। যে হাতে কলম ধরে ভাস্কর ব্যানার্জি বই লিখছে, তোকে সেই ভাস্কর ব্যানার্জির ডান হাতটা কেটে দিতে হবে। কি হলো ড্রাম পেড়ে? তুমি হঠাৎ চিৎকার করে উঠলে কেন? তোমার তো চিৎকার করার কথা নয়, তোমাকে এগিয়ে যেতে হবে, আরো এগিয়ে যেতে হবে। শোনো, যে মুখ দিয়ে ভাস্কর ব্যানার্জি সঙ্গীতাকে পাগল বলেছে, সেই মুখে তুমি অ্যাসিড বল মেরে মুখটা চিরদিনের মতো পুড়িয়ে দিতে হবে। साहब, एसिड बल्ब मारा और हाथ केटे नेवा
ये दोनों काम का कोई जरूरत ना छे। सिर्फ एक काम कर ले, झमेला एकदम बिल्कुल खत्म हो गया। जीता ओ लेखक बाबू के दुनिया থেকে ফিনিশ করিয়ে যাবে। लेकिन एक काम আমার দ্বারা হবে না সাহেব। एक काम আপনাদেরকেই করতে হবে। আমাদের আপনাদেরকেই করতে হবে। এই কাম আমি করতে পারবে না। হ্যাঁ রাব্বি, এই কাজ তোমাকেই করতে হবে। নেই। দিদি মদের বোতলটা তুই ধর। नहीं 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 তোমাকে করতে হবে, তোমাকেই করতে হবে। এখনই গঙ্গা আসবে, আবার আবার আমার সেই যন্ত্রণা শুরু হবে। এখন যে আমি কি করি, কিন্তু কিন্তু এসবের জন্য তো ও দায়ী নয়। সব দোষ আমার, সব দোষ আমার। আমি কি চেয়েছি আর কি হয়ে গেল? আমার আমার সবকিছু ওলট পালট হয়ে গেল, সবকিছু ওলট পালট হয়ে গেল। শোক নামে শোক পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। শোক নামে শোক পাখিটাই ধরতে গিয়ে কিনেছি সোনার খাঁচা, যা কিছু সব বিকিয়ে। সোনার শিকল ছিঁড়ে দিয়ে সে পাখি আমার যায় উড়ে যায়। বুঝিনি সেই সে আশা, এই পরিণাম কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। সাথের প্রদীপ জ্বালতে গিয়ে নিজেই আমি পুড়ে গেলাম। কি চেয়েছি আর কি যে পেলাম, কি চেয়েছি আর কি যে পেলাম। এখন আমি কি করবো? ওই গঙ্গার কাছে আমার অনেক টাকা বাকি পড়ে আছে। আমি যদি জোর করে ওকে এই বাড়ি থেকে তাড়িয়ে দিই, না 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 না, আমি কিছু ভাবতে পারছি না। আমার এই যন্ত্রণার কথা আমি কাকে জানাই? তোমার যন্ত্রণার কথা কি আমাকে জানানো যায় না? কি হলো, তুমি সরে গেলে কেন? তুমি কি অসুস্থ? না মানে, আচ্ছা মনে মনে কি ভাবছো বলো তো তুমি? না না না, তুমি নয়, তুমি আমাকে আপনি সম্বোধন করো। সন্ন্যাসীর পরন থেকে গেরুয়া বস্ত্র খুলে নিয়ে আবার তাকে পরাতে চাইছো শুধুমাত্র কোপনি? আমার উপন্যাস পড়ে আমার কথা তুমি আমাকেই শোনাচ্ছ? তুমিও তো তোমার মতো করেই তোমার স্বপ্নের রং নিয়ে সেই স্বপ্নের জাল আমাকে দিয়ে বোনাচ্ছ। এটা আমার প্রথম উপন্যাসের কথা। এটা আমার প্রথম ভালোবাসার ব্যথা। কেন লতার মতো তুমি আমাকে জড়িয়ে ধরতে চাইছো? তুমি কি জানো তোমার সংসার, সমাজ, পরিবেশ, পরিস্থিতি আমাকে যে অক্টোপাসের মতো জড়িয়ে ধরেছে, সে খবর কি তুমি জানো? কিন্তু মা সুস্থ হয়ে গেলে যে তোমাকে এখান থেকে চলে যেতে হবে। আমার চলে যাওয়ার পথে তুমি তোমার শিক্ষার কাঁটা মুঠো মুঠো করে ছড়িয়ে দিয়েছো কবে? কেন তুমি বুঝতে পারছো না এই বাড়িতে বেশি দিন তোমার আর থাকা চলবে না? আমার চলে যাওয়ার কথা তুমি আর কখনো বলবে না। সর্বনাশ! ওই কণিকা মেয়েটা আমার চরিত্রের অসহায়তার সুযোগ নিয়ে আমার উপরে একেবারে ঝাঁটার মতো বসে থাকতে চাইছে। আমি কি জানতাম আমার বুকের ভিতর ঘুমিয়ে থাকা স্বপ্নের পাখিটা আজকে মিষ্টি সুরে গান গাইছে। আচ্ছা আচ্ছা, ও তো একটা কণিকা মেয়ে। আচ্ছা, ওকে যদি জোর করে আমি বাড়ি থেকে ঘাট ধাক্কা দিয়ে না না, ও তাহলে আমার মান সম্মান একেবারে ধুলোর সঙ্গে মিশিয়ে দেবে। মামিমা, কাকিমা, নাত বউ, বৌদি, এই সুন্দর সুন্দর শব্দগুলো
আমার স্বপ্ন সাথীর বাগানে ফুল ফুটিয়ে দেবে? আচ্ছা, ওই অসভ্য অভদ্র মেয়েটা এমন সুন্দর সভ্য ভাষায় কথা বলতে শিখলো কবে? আমি ওর বই পড়ি কত কি শিখেছি, একটু একটু করি। আমি আমি দূর থেকে ওর বই লেখা দেখেছি। আমি অনেক কাছ থেকে ওর মনের খবর রেখেছি, কিন্তু যেমন করি হোক ওকে বাড়ি থেকে তাড়াতেই হবে। আমার এই শাশুড়ির মায়ের মতো স্নেহ, আমার এই প্রাণ খোলা ভালোবাসা, আমার এই শাখা সিঁদুর, আমাকে সব হারাতে হবে? না 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 না। তোমার আমার হইছা, তোমার আমার শুধু দুজনি, হীরা তোমার আমার। এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার, শুধু দুজনে, এই রাত তোমার আমার। তুমি আছো আমি আছি, অনুভবে তোমাকে যে পাই। তুমি আছো আমি আছি তাই, অনুভবে তোমারে যে পাই। শুধু দুজনি, হীরা কুহুজনি, নিখনি দুটি প্রাণী, শুধু দুজনে, এই রাত তোমার আমার, ওই চাঁদ তোমার আমার। খুব সুন্দর। কি ব্যাপার বাদ ভাস্করদা, দুজনের মুখের কথা একই। সঙ্গীতা, এর নাম স্বপন, আমার গ্রাম সম্পর্কে ভাই হয়। ও স্বপন ঠাকুরপো, তোমার দাদার মুখে আমি তোমার অনেক কথা শুনেছি ভাই। কিন্তু বৌদি, তোমার চোখে জল? জল না, মানে ও কিছু নয়, একটু ঠান্ডা লেগেছে। ঠান্ডা লেগেছে? হ্যাঁ রে স্বপন, আসলে জানিস তো আমি সারা রাত জেগে লিখি তো, আর ও জেগে বসে থাকে, তাই একটু ঠান্ডা লেগেছে এই আর কি। জানি দাদা, বৌদিকে তো তোমার পাশে সারা রাত জেগে থাকতে হবে। নারী ছাড়া কোনো পুরুষ কি একা কি কোনো মহান কাজ করতে পেরেছে? তাই তো কবি নজরুল ইসলাম লিখে গেছেন, আমি সাম্যের গান গাই, আমার চোখে পুরুষ রমণীর কোনো ভেদাভেদ নাই, বিশ্বে যা কিছু মহান সৃষ্টি চিরকল্যাণকর, অর্ধেক তার করিয়াছ নারী, অর্ধেক তার নৌ। এ বিশ্বে যত ফুটিয়াছে ফুল, ফলিয়াছে যত ফল, নারী দিল তারে রূপ রস সুধা, গন্ধ সুনির্মল। দাদা, তাজমহলের পাথর দেখেছো? দেখিয়াছো তার প্রাণ, অন্তরে তার মমতাজ নারী, বাহিরে তো সাজাহান। কি ব্যাপার বলো দাদা, বৌদি কাঁদতে কাঁদতে বেরিয়ে গেল?
তুই ভুলে গেছিস তোদের বাড়িতে গিয়ে সেদিন বলেছিলাম না যে ও একটু পাগল আছে রে, পাগল। জানি দাদা, নিজের যন্ত্রণা ঢাকার জন্য বৌদিকে তুমি পাগল গলে চাপা দিতে চাও। যেমন আমি আমার স্ত্রী আশা, তাকে আমি ভালোবেসে বিয়ে করেছিলাম, জীবনে কোনো কিছু দিতে পারিনি, তাই কোনো কিছু দিতে না পারার অক্ষমতাকে চেপে ধরে নিজের বউটাকে কখনো ভাবি লোভী, কখনো ভাবি হিংসু, কখনো ভাবি স্বপন। স্বপন তুই কি পাগল হয়ে যাবি? হ্যাঁ ভাস্কর, বেকারের যন্ত্রণা ভোগ করতে করতে আমি হয়তো শেষ পর্যন্ত পাগল হয়ে যাব। স্বপন, তাই তো আমি তোমার কাছে জিজ্ঞাসা করতে এসেছি, আমি কি ভালো থেকে অনেক দুঃখ যন্ত্রণা কষ্ট ভোগ করব, নাকি খারাপ হয়ে অনেক অনেক সুখ ভোগ করব দাদা, অনেক সুখ। স্বপন, স্বপন শুয়ে যা ভাই, শুয়ে যা। ওই স্বপনের গুমটির দোকানটা ভেঙে দিয়েছে ওই শয়তান অজিত মুখার্জি। আমি জানি শেষ পর্যন্ত হয়তো পাগল, কিন্তু এখন আমি ওদের কথা ভাববো কি করে? আমি নিজের কথা ভাববো, আমি আমার নিজের কথা ভাববো। ওই গঙ্গাকে নিয়ে আমি এখন আচ্ছা কাল ভোরবেলা যদি ওকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিই, সকালবেলা মাকে বলি, মা তোমার বৌমা আমার সঙ্গে ঝগড়া করে চলে গেছে, তাহলে না, তাহলে যে আসল সঙ্গীত আর নকল সঙ্গীতার মধ্যে কোনো তফাৎ থাকবে না। আমি এখন কি করব? আমার কি করা উচিত? কি করব? লিখতে বসো। তুমি? আমি তোমার খাতা পেন নিয়ে এসেছি, তুমি লিখতে বসলে আমি তোমার জন্য ধূপ জেলে দিয়ে চা করে নিয়ে আসবো। না, চাটা আমি খাবো না। আচ্ছা, কাল লেখাটা বেশ কোথায় শেষ করেছিলে? প্লিজ তুমি এখান থেকে যাও। হ্যাঁ, মনে পড়েছে। প্রত্যেকটা মানুষের দুটো চোখ, দুটো কান আর একটা মাত্র মুখ, অর্থাৎ প্রত্যেক মানুষের উচিত দুবার দেখা, দুবার শোনা, তারপর একবার মাত্র কথা বলা, অর্থাৎ কারেক্ট কথা বলা। একে তুমি ইংরেজি বললে? একটু আগে তুমি নজরুলের কবিতা আবৃত্তি করলে, এখন ইংরেজি বলছো। আচ্ছা, তুমি কি লেখাপড়া শিখেছিলে? Time and tide, wait for none. স্রোত এবং সময় কারো জন্য থমকে দাঁড়ায় না। হ্যাঁ গঙ্গা, হ্যাঁ আমি লিখতে বসবো। মানুষ ক্রমশ কথা বলার ক্ষমতা হারিয়ে ফেলছে, তাই তোরা বোবা হয়ে যাচ্ছে, মানসিক বোবা। তাই তাদের প্রতিবাদও আজ বোবা। তাই তো তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের চণ্ডী মণ্ডপে আজ পঞ্চায়েতের কোলাহল, মানিক বন্দ্যোপাধ্যায়ের পদ্মা নদীর মাঝির মুখে মিথ্যে রাজনীতির স্লোগান, রমাপদ চৌধুরীর বন পলাশের পদাবলীর মঞ্চে আজ আধুনিক শিল্পীরা গেয়ে উঠছে ঝুমা চুমা দে কিংবা আমি কলকাতার রসগোল্লা। লজ্জা, লজ্জা, লজ্জা! ভারতবর্ষের লজ্জা! হয় না। ঈশ্বর, আমি এখন কি করব? ঈশ্বর, আগুনের পরশমণি ছোঁয়া প্রাণী। কি দেখছো নিশীথ? আপনার সাহিত্য পূজার অঙ্গনে এক দেবী মূর্তি। তুমি কি জানো ওর নাম সঙ্গীতা? জামাই বাবু, আমি ওর ধূপের ধোঁয়ার সঙ্গে মিশিয়ে আমি নাম রাখলাম গীতা। কিন্তু ওকে দেখে তোমার কি মনে হচ্ছে? কালিদাসের কাব্যমলঞ্চে বিরোহিণী যক্ষিণীর মতো জ্যোৎস্না নদীর বুকে ছেয়া পড়া এক জ্যোৎস্না মাখা যক্ষিণী। তুমি তোর পরিচয় জানতে এসেছিলে? এসেছিলাম জামাইবাবু, এসেছিলাম, কিন্তু এখন মনে হচ্ছে আমি ওই পূজারিনীর কাছ থেকে এক বিন্দু স্নেহ চাইতে এসেছি। সে কি, তুমি জানতে আসনি ওর সঙ্গে আমার কি সম্পর্ক? জানতে পেরেছি জামাইবাবু, আপনি এখন ভীষণ ভীষণ একাকী। তাহলে বলে দেখি, ঠিক এই মুহূর্তে আমি কতখানি প্রয়োজনীয়া? তাহলে শুনতে চাও আমার মুখ থেকে একটা বড় ভয় বাণী? তাহলে শোনো, তুমি কতখানি প্রয়োজনীয় সেটা জামাইবাবু জানেন, কিন্তু আমি জানি যে তুমি আমার পূজনীয়া। আর এগিয়েও না নিশীথ,
কেন? কারণ ওর আর আমার মধ্যে এখনো কোনো জনপদের জন্ম হয়নি। মাঝখানে জল থই থই স্রোতস্বিনী নদী। আমি সেই অতার নদী সাঁতরে পেরিয়ে এসে আমি তোমাকে একটা প্রণাম করব দিদি। তুমি ভুল করলে নিশীথ। তুমি ওর আসল পরিচয় জানো না। ও একটা বারাঙ্গনা। আপনি ভুল বললেন জামাই বাবু, মেয়েটা বারাঙ্গনা নয়, বেটা বরাঙ্গনা। তাই দিবাঙ্গনার মস্ত আমি ওই দিদির মুখ থেকে একটা বড়া ভয় বাণী শুনতে চাই। পাইনি এমন কোনো মধুর সম্ভাষণ আমি কোনোদিন আমার দিদির কাছ থেকে পাইনি। সে আমাকে কোনোদিন ভাই বলে ডাকেনি। সে তার সিথি জুড়ে এরকম সীমন্ত সিঁদুর সে কোনোদিন আঁকেনি। দিদি, আজ থেকে আমি তোর ভাই। তাহলে ডাক, আরো একটি বার তুই শুধু আমাকে দিদি বলে ডাক। দিদি রে, ওরে ভাই তোর এই দিদি কিন্তু সত্যি গণিকা, সত্যি বারাঙ্গনা। বলেই তোমায় বারাঙ্গনা মাগো, কে দেয় থুতু ও গায়ে। হয়তো তোমায় স্তন্য দিয়াছে সীতা সমসতী মায়ে। নাই বা হলে সতী, তবু তো তোমরা মাতা ভগিনীর জাতি। তোমাদের ছেলে আমাদের মতো, তারা আমাদের জ্ঞাতি। মানুষের বাণী, জন্মের পরে মানব জাতির থাকে না তো কোনো গ্লানি। পাপ করিয়াছ বলিয়া কি নাই পুণ্যের অধিকার? শুধু পাপ করে হয়নি ক্ষুণ্ণ দেবত্ব দেবতা। অহল্যা যদি মুক্তি লবে গো, মেরি হতে পারে দেবী। তোমরাও কেন হবে না পূজ্য? विमल सत्य सेवी या देवी सर्वभूतेषु मातृरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु शान्तिरूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो नमः। या देवी सर्वभूतेषु संहाररूपेण संस्थिता नमस्तस्यै 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 नमो